Hi students. Hey, how are you? So, how was the preparation, my dear? आप लोगों का एग्जाम में मेरे को टेंशन हो रही है। अच्छी है क्या? मैं तो ठीक ही हूँ। तो बात ये है कि आपका एग्जाम आ रहा है और मेरे को टेंशन हो रहा है, ठीक है? तो अभी हम लोग थोड़ा सा मतलब जोर कदम से थोड़ा सा प्रैक्टिस करेंगे, थोड़ा सा देखेंगे। आज जो टॉपिक है आज देखो जो टॉपिक है वो है को करिकुलर एक्टिविटीज। स्कूल में जब हम एडमिशन लेते हैं उसके बाद से को करिकुलर एक्टिविटीज बहुत सारा होता है हमारा, ठीक है ना? हाँ, देखो अभी चुपचाप बैठो। ओके, बांग्ला एज वी आर स्टडिंग एडुकेशन, हम लोग अभी एडुकेशन शिक्षा विज्ञान पढ़ रहे हैं, तो सारे हम लोगों का बंगाली है, राइट? कोई है जो इंग्लिश मीडियम? कोई नहीं है, राइट? एवरीवन इज बंगाली आई गेस ना। বর্জলা বিনাপানি ইয়েস, ওকে। তো বাংলাতে বলছি আমি। তো এটা চতুর্থ অধ্যায় শিক্ষার বিভিন্ন বিষয়সমূহ, এটার উপর আমরা আজকে কথা বলবো। প্রথম হচ্ছে সহ পাঠ্যক্রমিক কার্যাবলী। পাঠ্যক্রমিক মানে আমাদের কারিকুলাম। আমরা একটা ক্লাসে উঠে সেই ক্লাসের যে কি কি পড়বো, কি কি আমাদের সিলেবাসে আছে, কি কি আমাদের ক্লাসরুমে হবে, সমস্ত কিছু আমাদের কারিকুলামের মধ্যে থাকে। ওকে, কারিকুলাম মানে পাঠ্যক্রম। পাঠ্য বই আমরা বুঝি, আমরা যে টেক্সট বুক পড়ি, ঠিক আছে, সেগুলোর মধ্যে যা যা আছে সব এই কারিকুলামের মধ্যে থাকে। ধরো একটা কারিকুলামের মধ্যে তুমি একটা ক্লাস 6 একটা বাচ্চাকে দেখলে তারও একটা কারিকুলাম থাকে, আবার ক্লাস 11-12 এর একটা বাচ্চা তারও একটা কারিকুলাম থাকে। কারিকুলামের মধ্যে সবকিছু থাকে, তার সিলেবাস থাকে, কি কি পড়তে হবে, কি কি করতে হবে, প্লাস কোনো এক্সকারশন, কোনো ট্যুরস, কোনো কিছু প্র্যাকটিক্যাল যদি কিছু থাকে কোনো সাবজেক্টে, সবকিছু ওটার মধ্যে ইনক্লুডেড থাকে, ঠিক আছে? তো কারিকুলাম মানে পাঠ্যক্রম। পাঠ্যক্রম মানে আমাদের যা কিছু একটা গোটা বছরে, একটা শিক্ষা বছরে, মানে আমাদের যে যখন থেকে ক্লাস স্টার্ট হলো, পরীক্ষা টরীক্ষা হলো, নতুন বছরে নতুন ক্লাসে আমি উঠলাম, ধরো আমি ক্লাস 11 পাস করে 12-এ উঠলাম, তারপরে গোটা বছরে ক্লাসে যা যা কিছু হয়েছে সবকিছু এই পাঠ্যক্রমের মধ্যে থাকে, ঠিক আছে? মানে টিচারদের কাছে পুরো থাকে যে এইগুলো করতে হবে, ধর এর মধ্যে একটা এক্সকারশন করতে হবে, এর মধ্যে এই জিনিসগুলো ইনক্লুডেড আছে, এগুলো কভার করতে হবে, সবকিছু মানে টিচারদের কাছে থাকে, ঠিক আছে? অলরেডি বোর্ড যখন বানিয়েছে এই সিলেবাস গুলো, ঠিক আছে, যখন সিলেবাস গুলো বানানো হয়েছে তখনই তার আগেই সবকিছু পাঠ্যক্রমের মধ্যে প্রিপেয়ার হয়ে গেছে যে এই জিনিসগুলো একটা পার্টিকুলার ক্লাসে কভার হতে হবে। তো সহ পাঠ্যক্রমিক কার্যাবলী মানে পাঠ্যক্রম চলবে, তার সঙ্গে সঙ্গে আরো কিছু এক্সট্রা কাজ করতে হবে, এক্সট্রা কিছু করতে হবে, ঠিক আছে? সহ মানে সঙ্গে। তো পাঠ্যক্রমের সঙ্গে আর যে সমস্ত কাজ করা হয় সেটাকেই বলছে সহ পাঠ্যক্রমিক কার্যাবলী। মানে প্রধান পাঠ্যক্রমের যে পড়াশোনা চলছে, আনুষ্ঠানিক শিক্ষা মানে এখানে যেহেতু ভালো ভাষায় লিখেছে আনুষ্ঠানিক শিক্ষার পাশাপাশি, মানে যেটা আমাদের রেগুলার তার ক্লাসরুমে ক্লাস হচ্ছে, পড়াশুনো হচ্ছে, তার পাশাপাশি কি কি করতে হয়, আরো অনেক কিছু কাজ থাকে, ঠিক আছে, যেটা একজন শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশে সাহায্য করে, ঠিক আছে? আমি তোমাকে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। ধরো কেউ একটা শুনেছো, যে সারাদিন খেলে, পড়াশুনো করে না, সে যেমনি ভালোভাবে পুরোপুরি ডেভেলপ হতে পারে না, তেমনি যে সারাদিন পড়াশুনো করে, খেলাধুলো করে না, অন্য কোনো কিছু করে না, তাহলে তার ডেভেলপমেন্টও, তার বিকাশও সম্পূর্ণ হয় না, ঠিক আছে? তো এখন আমরা দেখছি যে এই যে সহ পাঠ্যক্রমিক কার্যাবলী বলতে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বোঝাচ্ছে। তোমরা যে খেলাধুলো করো, এটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। অনেক স্কুলের মধ্যে পাঠ্যক্রমের মধ্যে থাকে গান শেখানো, ঠিক আছে, নাচ, ঠিক আছে, তার মধ্যে ছবি আঁকা, এগুলো সব হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ে। এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসটা আমরা কেন করছি? দেখো তুমি যখন ড্রয়িং করছো, গান গাচ্ছো, এগুলোতে কি হচ্ছে, আমাদের মানসিক বিকাশে সাহায্য করছে,
ঠিক আছে? আমাদের মানসিকতা, আমাদের মানবিকতা, আমাদের মধ্যে যে সৃজনশীলতা, যে ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা মানে ক্রিয়েটিভিটি, সুন্দর সুন্দর ছবি আঁকছো তোমরা, ঠিক আছে, এগুলোর মধ্যে আমাদের সৃজনশীলতারও বিকাশ হচ্ছে। তো এগুলো আমরা যদি শুধুমাত্র বই পড়তাম, তাহলে বই পড়লে কি হতো, আমাদের আমাদের জ্ঞান বাড়তো, ঠিক আছে, কিন্তু বাকি যে আরো যে সমস্ত জিনিসগুলো একটা পুরোপুরি মানুষকে গঠন করতে সাহায্য করে, সেই জিনিসগুলো থাকতো না, ঠিক আছে। একটা মানুষ বোরিং হয়ে যেত, সারাদিন শুধু পড়াশোনাই করতো, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে, পড়াশোনার সঙ্গে সঙ্গে আরো কিছু কিছু জিনিস যেগুলো আমাদের জীবনটাকে সম্পূর্ণ করে, আমাদের দক্ষতা বাড়ায়, স্কিল, ঠিক আছে। এখন যে যুগ আসছে না, শুধু নলেজ নিয়ে তুমি চাকরি বাকরি পাবে না, তোমার স্কিল ডেভেলপ হতে হবে, বিভিন্ন ধরনের স্কিল, ঠিক আছে। নৈতিকতা, কোনটা ঠিক কোনটা ভুল, এটা নৈতিক বিচারের মধ্যে পড়ে, ঠিক আছে। আমাদের এথিক্যাল ভ্যালুস মানে কোনটা রাইট কোনটা রং, কোনটা ভুল কোনটা ঠিক, এটা বোঝার ক্ষমতা, সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি। দেখো, সারাদিন পড়াশুনো করছো তুমি, প্রচন্ড টায়ার্ড, হঠাৎ মনে হলো যে আমি একটু ছবি আঁকি, কি আমি একটা গান গাই, দেখবে মনটা আবার ফ্রেশ হয়ে যায়, ঠিক আছে। আমাদের ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা যখন আসে, যেমনি ছেলেদের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে কি মনে হলো, যাই একটু ফুটবল খেলে আসি, আবার মনটা ফ্রেশ হয়ে গেল, আবার পড়তে বসলাম, ঠিক আছে। তো এক্ষেত্রে আমাদের এই যে সৃজনশীলতা, এটা আমাদের মনটাকে আরো কি বলবো, আরো উন্নত করতে সাহায্য করে, আমাদের জীবনের মানকে উন্নত করতে সাহায্য করে। সামাজিক সম্পর্ক গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামাজিক সম্পর্ক গঠনে, সামাজিক সম্পর্ক মানে কি, এই যে তোমরা বন্ধু বান্ধব একসঙ্গে একই হোস্টেলে, তোমাদের মধ্যে যে সম্পর্কটা সামাজিক সম্পর্ক। আমরা তো সমাজবদ্ধ জীব, মানে আমরা একটা সমাজে বাস করি, আমরা সবার সঙ্গে থাকি। আমরা কি সেক্লুশনে থাকি, আইসোলেটেড থাকি, আমরা একটা বড় পাহাড়ের মাথায় শুধুমাত্র একটা ঘর বেঁধে আমি একা থাকলাম, এরকম তো থাকি না, না। আমাদের আশেপাশে প্রতিবেশীরা থাকে, আমরা স্কুলে পড়ি, আমাদের বন্ধু বান্ধব থাকে, বাবা মা প্যারেন্টস আরো সবাই থাকে, টিচাররা থাকে, ঠিক আছে। তোমরা যারা হোস্টেলে থাকো তারা সব বন্ধু বান্ধবরা থাকে, হোস্টেল ওয়ার্ডেন থাকে, আরো মাসিরা থাকে, ঠিক আছে না, আরো কিছু কাকু থাকে যারা দেখাশোনা করে, তোমার নাইট গার্ডটা থাকে অনেকে, ঠিক আছে না। তো এক্ষেত্রে কি হচ্ছে, যে এরাই হচ্ছে আমাদের সোসাইটির পার্ট। আমরা যে সমাজে বসবাস করি, আমাদের আশেপাশে যারা মানুষ, সবাইকে নিয়ে আমাদের সমাজ, আমরা সমাজবদ্ধ জীব। তো আমাদের মধ্যে সামাজিক সম্পর্ক কিভাবে থাকবে, আমরা এখন কথা বলবো, ঠিক আছে। আমরা পরস্পরের সঙ্গে যে যে ভাবের আদান প্রদান করছি, যে কথাবার্তা বলছি, কোনো কেউ কিছু জিজ্ঞেস করলে রেসপন্ড করছি, এগুলো এটার উপর ডিপেন্ড করে। তাহলে আমরা এখন ডিটেল যাব এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সম্বন্ধে। ফার্স্ট যেটা বলছে, কি কি করছে দেখো, আমি কিন্তু এখান থেকে প্রশ্ন করব, তোমরা চাইলে লিখেও নিতে পারো। পার্সোনালিটি, এই শব্দটা তোমরা কিন্তু এদিকে এডুকেশনেও পাবে, পার্সোনালিটি শব্দটা তোমরা এদিকে সাইকোলজিতেও পাবে। পার্সোনালিটি মানে একটা মানুষের ব্যক্তিত্ব, তুমি কিভাবে তোমাকে রিপ্রেজেন্ট করছো সবার সামনে, ঠিক আছে। আমি তোমাকে দেখে কিছু একটা আইডিয়া করতে পারছি যে এই মেয়েটা বা এই ছেলেটা কেমন, তার ক্যারেক্টারিস্টিক গুলো কেমন, মানে তার বৈশিষ্ট্যগুলো কেমন, ঠিক আছে। তুমি কিভাবে সবার সামনে নিজেকে রিপ্রেজেন্ট করছো, কিভাবে প্রকাশ করছো, এটাই তোমার ব্যক্তিত্ব। একজন শিক্ষার্থীর সুন্দর ব্যক্তিত্ব কিভাবে তৈরি হবে, ঠিক আছে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি এটাতেও হেল্প করে, ঠিক আছে। এই সমস্ত বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে যারা পার্ট নেয় তাদের শরীরের উন্নতি হয়। দেখো, তুমি খেলাধুলো করছো, তোমার শরীরের উন্নতি হচ্ছে, ঠিক আছে, তোমার মাসেল গুলো টোন হচ্ছে, ঠিক আছে, তোমার ব্লাড ফ্লো বেশি হচ্ছে বডিতে, তোমার এক্সারসাইজ হয়ে যাচ্ছে, ঠিক আছে না, তোমার মাসেল ডেভেলপ হচ্ছে, তো শারীরিক গঠনের উন্নতি হয়। সিমিলারলি তুমি মেন্টালি কি হচ্ছে, পড়াশোনা যদি কন্টিনিউয়াস করো, তার মধ্যে যদি একটা ব্রেক পাও, ঠিক আছে, যার মধ্যে তুমি খেলাধুলো করছো, ছবি আঁকছো, বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করছো, তাতে তোমার মেন্টালি তুমি অনেক ফ্রেশ থাকবে, ঠিক আছে। একটা
খুব সুন্দর একটা তোমার মানসিক একটা পরিবর্তন হবে, অর্থাৎ তোমার মানসিকতা যেটা হচ্ছে সেটা একটা উন্নতি হবে। নৈতিক, খেলাধুলো করলে দেখবে একটা জিনিস হয়, কোনটা ঠিক কোনটা ভুল, ঠিক আছে না? তো এই বিচারটাও মানুষের মধ্যে চলে আসে। তো নৈতিকতা বোধটা, নৈতিক বোধটা, যেটা কোনটা ঠিক হচ্ছে কোনটা ভুল হচ্ছে, কিছু কিছু ব্যাপারে এথিক্যাল ভ্যালুস, এগুলো ভালো মতো করে ডেভেলপ করে যদি আমরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করি। সামাজিক উন্নয়ন, এগেন খেলাধুলো করছো বিভিন্ন টিমের সঙ্গে, ঠিক আছে, বা কোনো পার্টিসিপেট করতে গেছো কোনো আঁকার কম্পিটিশনে, কোনো ডিবেট কম্পিটিশনে, তোমার সঙ্গে অনেক লোকজন থাকতে পারে, অন্য স্কুলের স্টুডেন্টরা থাকতে পারে, ঠিক আছে, তোমার স্কুলের স্টুডেন্টরা থাকতে পারে, তোমার কম্পিটিটার্স থাকতে পারে, তোমার বন্ধুরা থাকতে পারে, তাদের সঙ্গে কিভাবে ইন্টারেকশন করছো, কথা বলছো, তারা ভালো রেজাল্ট করছে তুমি তাকে বাহবা দিচ্ছ, হাততালি দিচ্ছ, তাকে চিয়ার আপ করছো, ঠিক আছে, তুমি হেরে গেলে তোমার মন খারাপ হচ্ছে, তোমাকে অন্য বন্ধু বলছে ঠিক আছে যা হয়েছে হয়েছে, নেক্সট টাইম পারবে, ঠিক আছে না? তো এই যে ভাবের আদান প্রদান, এইভাবে আমাদের সামাজিক সম্পর্ক তৈরি হয়। অনেক সময় দেখবে একই স্কুলে না পড়লেও একসঙ্গে ফুটবল খেলতে গেছে, অন্য স্কুলের সঙ্গে ছেলেরা রিলেট করতে পারবে, বন্ধু বান্ধব তৈরি হয়ে যায় না? সাইলেন্ট। ওকে, নেক্সট, সহযোগিতা ও দলগত কাজ শেখানো। এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। খেলাধুলো করলে ওই জিনিসটা আসে, ঠিক আছে, অন্য যে কোনো ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির ক্ষেত্রেও এই যে একজন একজনকে হেল্প করার যে মেন্টালিটি, ঠিক আছে, এই জিনিসটা ডেভেলপ হয়। স্পোর্টসম্যান স্পিরিট আসে, সব থেকে বড় কথা, এটা একটা খুব বড় কথা। স্পোর্টসম্যান স্পিরিট সবার মধ্যে এটা পাবে না তুমি, কিন্তু স্পোর্টসম্যানদের মধ্যে খুব ভালো পাবে। ওরা অন্যের নিজের যে হারটা ওটা খুব ভালোভাবে নিতে জানে, ঠিক আছে, আমি যে হেরে যাচ্ছি অন্য একজন জিতে যাচ্ছে, তো ওরা ওইটা খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারে, ঠিক আছে। সহযোগিতা করা, একজন একজনকে হেল্প করা, ঠিক আছে, দলগত কাজ শেখানো, মানে সবাই মিলে টিম ওয়ার্ক করা, ঠিক আছে, ক্রিকেট হোক ফুটবল হোক সব তো টিম ওয়ার্ক, বয়েজ, টিম ওয়ার্ক না? বর্জলা বিনা পানি টিম ওয়ার্ক থাকে তো, নাহলে ফুটবলে জিততে পারবে? ফুটবলে নাইলে জেতা যায় না নাকি? আচ্ছা, ফুটবল ক্রিকেট কিছুতেই জেতা যায় না। যে কোনো ধরনের, গার্লস ভলিবল খেলেছো কখনো? বাস্কেটবল? টিম ওয়ার্ক না হলে কিন্তু জিততে পারবে না। হ্যাঁ, তো এটা একটা বড় ব্যাপার যে একসঙ্গে সবাই মিলে কিভাবে একজোট হয়ে একটা খেলা করা হয়, বা একসঙ্গে দলবদ্ধভাবে কোনো কিছু প্রেজেন্ট করা, কোনো পার্টিসিপেট করা কোনো প্রোগ্রামে, ডান্স করা, ডান্সও একটা কোঅর্ডিনেশনের ব্যাপার, সবাই মিলে ডান্স করছো, একজন একরকম ডান্স করছে আর একজন একরকম ডান্স করছে, বিশ্রী লাগবে দেখতে না? যারা দেখবে তাদের তো খারাপ লাগবে। তো এটাও একটা বড় ব্যাপার। দলগত হলে খেলাধুলোই হোক বা দলগত কোনো প্রজেক্টই হোক, একসঙ্গে একটা প্রজেক্ট প্রেজেন্ট করছো 10 জন মিলে, ঠিক আছে, একজন যদি ভুলভাল করে তাহলে তো হবে না, তো একটা কোঅর্ডিনেশনের ব্যাপার থাকে, ঠিক আছে। তো সহযোগিতা দরকার, একজন একজনকে হেল্প করার দরকার, একজন একজনকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার। দ্বিতীয়ত দলগত, মানে অ্যাজ এ টিম ওয়ার্ক করা দরকার, টিম ওয়ার্ক, আর এইগুলো ডেভেলপ হয় যদি আমরা এই ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করি। থার্ড পয়েন্টটা, নেতৃত্ব গুণের বিকাশ, লিডারশিপ কোয়ালিটি। সবার মধ্যে থাকে না লিডারশিপ কোয়ালিটি। টিচাররা দেখবে মাঝে মধ্যে বুঝতে পারে, একসঙ্গে অনেক দিন ধরে ক্লাস করার পর বুঝতে পারে যে এ ঠিক ক্লাসের মনিটর হতে পারবে, যার লিডার হওয়ার ক্যাপাবিলিটি থাকে, সবার থাকে না। তুমি যে কোনো একজনকে তুমি বানিয়ে দিলে সে দেখা গেল লিডার হলো, মনিটর হলো। তোমাকে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, নিচু ক্লাসে কি হয়, মনিটর বানিয়ে দেয় অনেক সময়, ঠিক আছে, দেখেছো স্কুলে মনিটর বানিয়ে দিতে। তো সে ক্লাস লিডার হয় বা মনিটর হয়, দেখা গেল সে ক্লাস কন্ট্রোলই করতে পারছে না, সে ক্লাসে যখনই ঘুরে বেড়াচ্ছে বাকি সবাই চিৎকার করছে, তো তার মানে তার লিডারশিপ কোয়ালিটি অতটা ভালো না, অতটা ডেভেলপ নয়, রাইট? তো এমন কেউ থাকে দেখবে, বেশ কিছু স্টুডেন্ট হয়তো চেহারা অত বড় সড়ো না, কিন্তু ঠিক দিব্যি একটা ক্লাস কন্ট্রোল করে নেয়। লিডারশিপ কোয়ালিটিটা সবার মধ্যে থাকে না। টিচাররা দেখবে ভালো মতো বোঝে, অনেকদিন যদি ক্লাস করায়, ক্লাস টিচার স্পেসিফিক্যালি বোঝে যে এর লিডারশিপ কোয়ালিটি আছে বা এর মধ্যে এটাকে নার্চার করা যাবে, ইন ফিউচার এটা ডেভেলপ করবে।
খেলাধুলো এসবের মধ্যে যদি তুমি থাকো, বিভিন্ন ধরনের যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করো, ডান্স করো, এর সবকিছুর মধ্যে দেখবে একটা করে লিডার থাকে যে মেন ডান্স করে। দেখেছো গার্লস ডান্সের সময় দেখেছো তো একজন থাকে যে মোস্টলি শেখায় ডান্সটা, বা একজন থাকে যে কোরিওগ্রাফিটা, অনেক সময় টিচারদের হেল্প করে ডিজাইন করতে, অনেক সময় টিচাররাও মানে কোরিওগ্রাফি করে না, স্টুডেন্টরা করে। ঠিক আছে, আমি বহু বছর আমি দেখেছি যে এরকম এক একটা স্কুলের সেট আপে কোনো প্রোগ্রাম হচ্ছে, কিন্তু তার মধ্যে টিচাররা শুধু বলে দিয়েছে আজকে এই হবে, ধরো একটা পার্টিকুলার ডান্স, অ্যাজ ফর এক্সাম্পল হজাগিরি ডান্স, এবং মেয়েরাই নিজেরা উদ্যোগী হয়ে তারাই বাকিদের শিখিয়ে দিচ্ছে যে এরপর এই স্টেপ করবো, এরপর ওই স্টেপ করবো। ঠিক আছে না, এটাকে বলে লিডারশিপ কোয়ালিটি। ঠিক আছে, তো একজন এর মধ্যে কিছু কিছু পার্টিকুলার স্টুডেন্টের মধ্যে দেখবে তুমি লিডারশিপ কোয়ালিটি থাকে। ঠিক আছে, এটার বিকাশ কিভাবে হয়, যদি তুমি এসব জিনিসে পার্টিসিপেট বেশি করে করো, তোমার মধ্যে এটা চলে আসবে, ধীরে ধীরে তুমি লিড করতে পারবে। প্রথম দিকে হয়তো তোমাকে অন্য কেউ লিড করবে, অন্য কেউ বলে দেবে তোমাকে, একটা টাইম হবে যখন তুমি পুরনো হয়ে যাবে তখন তুমি লিড করতে পারবে, তোমার মধ্যে এই নেতৃত্ব গুণটা চলে আসবে, লিডারশিপ কোয়ালিটি। ওকে, ক্লাস মনিটর, দলনেতা হওয়ার মাধ্যমে নেতৃত্বের গুণ বাড়ছে। ঠিক আছে, তো যে মনিটর হলো তাকে তো রোজ কন্ট্রোল করতে হচ্ছে, তো তার মধ্যেও ওটা খুব তাড়াতাড়ি ফ্লারিশ করে। স্পেসিফিক্যালি গার্লস যারা ডান্সের টিম থাকে, ট্রুপ থাকে না, কিছু নাচের মেয়েরা থাকে, তারা শুধু বিভিন্ন প্রোগ্রামে ডান্স করে স্কুলে, রাইট? ঠিক বলেছি? তো এই ক্ষেত্রে তাদের মধ্যে দেখবে কেউ কেউ থাকে যারা লিড করে, তাদের মধ্যে ওই লিডারশিপ কোয়ালিটিটা ইনক্রিজ করে। যারা ওই টিমে পার্টিসিপেট করছো, ইন ফিউচারে যদি এমন হয় ওই মেয়েটি না থাকে, তখন দেখবে তোমরাও করতে পারছো, ওই গুণটা আস্তে আস্তে এভাবে ডেভেলপ করছে। নেক্সট, সৃজনশীলতা বৃদ্ধি, ক্রিয়েটিভিটি, কোনো কিছু বানিয়ে বানিয়ে নতুন কিছু বানানো। ঠিক আছে, ক্রিয়েটিভিটি এক কথায় অর্থ হচ্ছে নতুন কিছু বানানো, নতুন কিছু তৈরি করা। তুমি তোমার মনের ভেতর থেকে নতুন কিছু বানাচ্ছ। ঠিক আছে, সেটা একটা ছবি হতে পারে, সেটা একটা সুন্দর সুর হতে পারে, সেটা একটা ডান্সের স্টেপ হতে পারে, সেটা নানা কিছু হতে পারে। ঠিক আছে, নাটক হতে পারে, অঙ্কন মানে ছবি আঁকা। ঠিক আছে, অঙ্ক না, ম্যাথামেটিক্স নয়, অঙ্কন মানে ছবি আঁকা। এদিকে সঙ্গীত, গান হতে পারে, নৃত্য, নাচ হতে পারে। এইসবের মাধ্যমে মানুষের মধ্যে ক্রিয়েটিভিটি বাড়ে। ঠিক আছে, তো এটা একটা খুব ভালো জিনিস ক্রিয়েটিভিটি, অনেক সময় মানুষের স্ট্রেস কমাতে হেল্প করে। ঠিক আছে, এই যে যারা এইসবের মধ্যে ইনভলভ থাকে, যারা এগুলো করতে পারে, ধরো ডান্স বা সিঙ্গিং বা কোনো ড্রামাতে পার্টিসিপেট করছে, তাদের লাইফে অনেক সিম্পল হয়ে যায় অনেক। ঠিক আছে, অনেক স্ট্রেস কম হয়। ঠিক আছে, তো নেক্সট আসছি টাইম ম্যানেজমেন্ট, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সময়ের ব্যবস্থাপনা, তোমরা এখন এক্সাম দিতে চলেছো, সময়ের ব্যবস্থাপনা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ধরো 3 ঘন্টা টাইম, তার মধ্যে এতগুলো কোশ্চেন শেষ করতে হবে, না বুঝে একটা এমন কোশ্চেনের পিছনে লেগে থাকলে যেটা মনে পড়ছে না, টাইমটা বেরিয়ে গেল। এক্স্যাক্টলি এই জিনিসটা হয় চাকরির পরীক্ষার ক্ষেত্রে, ওদের একটা পার্টিকুলার টাইম থাকে, আর তার মধ্যে তোমাকে এতগুলো কোশ্চেন শেষ করতেই হবে, ভুল করলে আবার মার্কসও কাটে। ঠিক আছে, তো এরকম ক্ষেত্রে কি টাইম ম্যানেজমেন্ট জীবনের ক্ষেত্রে খুব দরকারি। তোমার এখন বোর্ডের এক্সামের জন্য দরকারি, তোমাদের ইন ফিউচার চাকরি পাওয়ার জন্য যদি এক্সাম দিতে হয়, যে কোনো এন্ট্রান্স এক্সাম, সবার জন্য দরকারি। দেখো, সময় ব্যবস্থাপনা ও দায়িত্ববোধ গড়ে তোলা, রেসপন্সিবিলিটি, তুমি কতটা রেসপন্সিবল, তুমি যদি কোনো কাজ করো তার রেসপন্সিবিলিটি তুমি নিতে পারছো কিনা, ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো 1 নম্বর তো টাইম ম্যানেজমেন্ট, কিভাবে তুমি টাইমটা ম্যানেজ করবে। এমনি আমাদের দৈনন্দিন জীবনেও টাইম ম্যানেজমেন্ট জরুরি। এই যে তোমরা হোস্টেলে থাকছো, কতটা টাইম তুমি পড়বে, কোন টাইম তুমি কি করছো, এই যে ছক বাঁধানো, মানে তোমার প্রত্যেকটা টাইম মানে এত সুন্দরভাবে ব্যবস্থাপনা তোমাকে করতে হবে যাতে তোমার পড়াশোনার জন্য সাফিসিয়েন্ট টাইম থাকে, আবার তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর জন্য তুমি টাইম দিতে পারো। ঠিক আছে, দেখা গেল তুমি সারাদিন শুধু নেচেই বেড়াচ্ছ, এদিকে পড়াশোনা করছো না, তাহলে তো রেজাল্ট খারাপ হবে, ঠিক না? তো সময়ের ব্যবস্থাপনা জরুরি। ঠিক আছে, তো সময় ব্যবস্থাপনা মানে টাইম ম্যানেজমেন্ট। এবার আসছি দায়িত্ববোধ ও
কোনো ধরো ডিসিশন তুমি নিলে যে আমি এইটা করব, সেটার রেসপন্সিবিলিটি তোমার। ভালো হলেও তোমার, খারাপ হলেও তোমার, তো তোমার রেসপন্সিবিলিটি তোমাকেই নিতে হবে, ঠিক আছে না? তো দায়িত্ববোধটা জরুরি, যে আমি যেটা করেছি এটার জন্য আমি রেসপন্সিবল। ওকে, নেক্সট হচ্ছে পাঠ্য বিষয়ের প্রতি আগ্রহ সৃষ্টিতে সহায়ক। ওই যে বললাম, কন্টিনিউয়াস যদি পড়াশোনাই করো, অন্য কিচ্ছু না করো, তাহলে একটা টাইম পর তোমার মনে হবে মোনোটোনাস, একঘেয়ে হয়ে গেছে, একই জিনিস পড়ে যাচ্ছি, মুখস্থ আর হচ্ছে না। আর পরীক্ষার আগের দিন তো শিওর মনে হবে এটা প্রথমবার দেখছি বইটা, হয় না? সব ভুলে গেছি। हेलो मैम। मैम হ্যাঁ বলো। मैम ওই রাশি বিজ্ঞান ম্যাথটা একটু করে আসেন ম্যাম। হ্যাঁ, ম্যাম রাশি বিজ্ঞান। কি হলো, কি হলো, কি হলো, কি করলে, কি করলো মা? মানে কি করি আমি মাঝে মধ্যে নিজে বুঝি না। হাতে লাগলো জাস্ট। তুমি বন্ধ হয়ে গেল তো পুরোটা ম্যাডাম, বন্ধ করে দিয়েছে হাতে হাতে। চাল চালা চালা, তোকে নতুন পাঠাতে হবে। ওটাতে যোগ করতে পারবি? কি হলো, কথা বলতে বলতে পুরোটা ইয়ে হয়ে গেল। টিচার ডুব মেরেছে। সবে ধর নীলমণি এডুকেশনে পড়ায়, জিওগ্রাফিও পড়ায়, সবই বলাই। কি হয়েছে? পুরো নেই, নতুন ফর্ম কর। ओ हो गया। क्या हुआ था? डरो मत, मैं वापस चली आई। ম্যাম हाँ बोलो। ওই রাশি বিজ্ঞানের ম্যাথটা একটু করে দেখান। কি বলছে? ম্যাম রাশি বিজ্ঞানের ম্যাথটা একটু করে দেখান। মিডিয়ান, মোড, মেন। কি বলো পুরো কি আছে? समझ में नहीं आ रहा है आपके? मैम ये नहीं है एक्स्ट्रा करिकुलर एक्टिविटीज सिलेबस में? मैम फिर भी রাশি বিজ্ঞানের অঙ্কটা পারি না, এটা একটু বুঝিয়ে দিন। हाँ हाँ बोलो क्या। রাশি বিজ্ঞানের ম্যাথটা বুঝে না, একটু বুঝিয়ে দেন। চ্যাপ্টার 7 এর चैप्टर 7। चैप्टर 7, अच्छा अभी समझ में आया, चैप्टर 7 में प्रॉब्लम है। अच्छा बोलो, चैप्टर 7 में क्या है टॉपिक, सुनते हैं। ম্যাথ, মিডিয়া, मीन मीन मीडियन मोड, हाँ मैम। ये खत्म कर ले, मीन मीडियन मोड करेंगे। मीन मीडियन मोड है, ये लेकर टेंशन है। नहीं मैम, ये सब ये एजुकेशन के अंदर है आपका मीन मीडियन मोड। हाँ मैम। वेरी नाइस, बहुत अच्छी बात है। मैं कोशिश करूंगी, हाँ हाँ मैं कोशिश करूंगी कराने के लिए आपको, ठीक है। मीन मीडियन मोड, अच्छा पहले ये खत्म कर ले, लास्ट वाला टॉप जो ये है वो खत्म कर ले, फिर मीन मीडियन मोड में चलते हैं। ঠিক আছে। ओके ओके। अभी चुप अनंगमोहिनी। पाठ्य विषय प्रति आग्रह सृष्टिते सहायक, तो जो हम पढ़ते हैं, हमारे जो टेक्स्ट बुक है उसमें इंटरेस्ट चला जाएगा अगर हम सिर्फ टेक्स्ट बुक ही पढ़े, ठीक है। तो इस वजह से ये एक्स्ट्रा करिकुलर एक्टिविटी में जब हम पार्टिसिपेट करते हैं, तो एक्स्ट्रा करिकुलर एक्टिविटीज में पार्टिसिपेट करने से हमें जो हमारा टेक्स्ट बुक है उसमें से इंटरेस्ट नहीं घटती, इंटरेस्ट रह जाता है। তো পাঠ্য বিষয়ে প্রতি আমাদের যে আগ্রহ সেটা থাকে, বজায় থাকে, কোনো রকম পরিবর্তন হয় না। কারণ একটু একই জিনিস যদি পড়ে যায় একটা একঘেয়েমি চলে আসে, সেই একঘেয়েমিটা আসছে না যদি আমরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করি। যেমন বিজ্ঞান মেলা, এগুলো পড়াশোনার সঙ্গে রিলেটেড, কুইজ, বিভিন্ন ধরনের ডিবেট কম্পিটিশন, বিতর্ক, এগুলো আমাদের শিক্ষাকে বাস্তবমুখী করে তোলে। अब इसका ये देखो एग्जाम्पल देखो, সাংস্কৃতিক কার্যক্রম, গান,
নৃত্য, নাটক, আবৃত্তি, চিত্রাঙ্কন, এগুলো হচ্ছে সাংস্কৃতিক মানে কালচারাল। কি কি আসছে? সিঙ্গিং, ডান্সিং, ড্রামা, ওকে, recitation, drawing. So these are part of the cultural curriculum. Next, physical. শারীরিক কার্যক্রম, খেলা, যোগব্যায়াম, মার্চ পাস্ট, ওকে, স্কাউট গাইড, এগুলো হচ্ছে শারীরিক। একাডেমিক মানে পড়াশোনা সংক্রান্ত, যেমনি কুইজ, বিতর্ক, বিতর্ক মানে হচ্ছে ডিবেট কম্পিটিশন, বিজ্ঞান প্রদর্শনী, ঠিক আছে, সায়েন্স এক্সিবিশন, প্রবন্ধ মানে এসে। এবার নেক্সট আসছে সামাজিক সেবা কার্যক্রম, কোনো ভলেন্টিয়ার ওয়ার্ক, কোনো ব্লাড ডোনেশন ক্যাম্প, কোনো তোমার স্বচ্ছ ভারত অভিযানের মতো কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কাজ। নেক্সট আসছে শিল্পকলা ও সৃজনধর্মী কার্যক্রম, দ্যাট ইজ আর্টস, ওকে, আর ক্রিয়েটিভিটির কাজ, যেমনি কোন রকম হাতের কাজ, কোনো কিছু বানানো, ক্র্যাফটসের কাজ, মাটি দিয়ে কাজ, ঠিক আছে, মাটি দিয়ে বিভিন্ন ধরনের পটারি তৈরি করা, মডেল তৈরি করা, বাগান করা, এগুলো হচ্ছে এক্সাম্পল। লাস্ট হচ্ছে ভ্রমণ মানে ঘুরতে যাওয়া, এক্সকারশন। তোমাদের এখন সিলেবাসের মধ্যে থাকে শিক্ষা সফর, বিভিন্ন মিউজিয়ামে যাওয়া, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে যাওয়া, ঠিক আছে, এগুলো পার্ট অফ দ্য স্টাডি। অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে এর উপযোগিতা। কি কি আছে এর উপযোগিতা? বইয়ের শিক্ষার সাথে বাস্তব জীবনের সংযোগ স্থাপন। বইয়ের যে আমরা যেটা পড়ে এসেছি তার সঙ্গে আমাদের লাইফে যে কি মিল, কিভাবে সিমিলার আমরা সিচুয়েশন ফেস করি, সেগুলো আমরা এখানে উপলব্ধি করতে পারি। আমরা বিভিন্ন কারিকুলাম অ্যাক্টিভিটিস যখন করি, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, সেটা আমাদের হেল্প করে আমাদের লাইফকে লিঙ্ক করতে আমাদের প্র্যাকটিক্যাল যে বাস্তব জীবনের সঙ্গে। মানসিক যে চাপ, পড়াশোনার যে চাপ, সেটা কমিয়ে দেয়, আমাদের শরীর স্বাস্থ্য ঠিক থাকে। এছাড়া আমাদের মধ্যে নিয়ম শৃঙ্খলা, এগুলো আমরা বজায় রাখতে পারি, ডিসিপ্লিন লাইফ লিড করতে পারি, ঠিক আছে, আমরা একজন একজনকে হেল্প করতে পারি, বিভিন্ন ধরনের আমরা রেসপন্সিবল হই। আমাদের এই যে সোশ্যাল ইন্টারেকশন, আমাদের সমাজের মধ্যে সমাজবদ্ধ জীব, আমরা সোশ্যাল ইন্টারেকশন করছি, সেটাও আমাদের বজায় থাকে। এছাড়া আমাদের কমিউনিকেশন স্কিল বাড়ে, কথাবার্তা যে আমরা বলি, কমিউনিকেশন স্কিল বাড়ছে, আমাদের সেলফ কনফিডেন্স বাড়ছে, ঠিক আছে, যে আমরা এটা করতে পারবো, কনফিডেন্স বাড়ছে। এছাড়া আমাদের বিভিন্ন বিষয়ে ট্যালেন্ট, আমাদের কিসে কিসে ট্যালেন্ট আছে, সেটা আমরা প্রকাশ করতে পারি, ঠিক আছে, ক্লিয়ার?